সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়াকে সব কন্ট্রোল করা আমেরিকার কিছু সোশ্যাল মিডিয়া এবং চায়নার টিকটক এরা কিন্তু এই ব্যান্ডের আওতায় নেই। এই যে ইয়াং ইউথরা নেমেছে তাদের ঠেকাতে রাষ্ট্রের এত মরিয়া চেষ্টার পিছনেই কারণ ছিল চীনের প্রত্যক্ষ এবং পরোক্ষ ষড়যন্ত্র। এত কিছুর পরেও আজকে চীন ওখানে কেন কমিউনিস্ট চীন, রেড কার্পেট চীন কেন সর্বে সর্বা নেপালে? ভারতকে চুপচাপ বসে থাকলে হবে না। ভারতকে ঐতিহাসিক যে ভুল কংগ্রেস করে গেছে নেপাল নিয়ে বা তিব্বত নিয়ে, ভারতকে তার সমাধান করতে হবে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান, সেখানে রয়েছে উগ্রপন্থী দ্বারা সমর্থিত সরকার এবং যার ফলে সেখানকার জনগণ থেকে শুরু করে সংখ্যালঘু তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। আমরা তেমনি দেখতে পাচ্ছি নেপালের কমিউনিস্ট সরকার একইভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। যেভাবে 26টি সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে এবং তার প্রতিবাদে যেভাবে যুব সমাজ রাস্তায় নেমেছে এবং তাকে প্রতিহত করতে গিয়ে যেভাবে সেখানকার সরকার প্রায় 21 থেকে 22 জনকে যুবককে মেরে ফেলেছে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে নেপালে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? ভারতীয় সংস্কৃতি বা বকলমে হিন্দু সংস্কৃতির ধারক ও বাহক, এভারেস্টের কোলের সুন্দর একটি রাষ্ট্র, একটা সময় স্বাধীন পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র, সেই নেপালের কিন্তু লাইফ লাইনটা ভারতের সাথে সংযুক্ত। ভারতের সাথে 1750 কিলোমিটারের তাদের একটা স্থলপথের বর্ডার। 1950 সালে ভারত নেপালে ইন্দো নেপাল চুক্তি অনুযায়ী নেপাল একটি রাষ্ট্র যাদের নাগরিকদের ভিসা পাসপোর্ট লাগে না ভারতে নাগরিকত্ব পেতে। তারা অবাধভাবে আসে। এই যে 1750 কিলোমিটার, এই সীমাটা কোনোভাবেই কোনো তার কাটাতার বা কোনো একটি বেড়া দিয়েও পর্যন্ত আবদ্ধ নয়, অর্থাৎ উন্মুক্ত। মেচি নদী দিয়ে আমাদের বাল্যকালটা কেটেছে ওপার সাথে এপার দৌড়দৌড়ি করে। এবার ভারতবর্ষে ব্রিটিশ ভারতের সেনানীতে যেমন গোর্খা রেজিমেন্ট ছিল, আজও ভারতের গর্ব গোর্খা রেজিমেন্ট। আমার গ্রামের বাড়ি উত্তরবঙ্গ, শিলিগুড়ি, তরাই, ডুয়ার্স, দার্জিলিং, সিকিমে একটা বড় অংশের পপুলেশন নেপালি। তারা নেপাল থেকে আগত এবং দিনকে দিন সেই সংখ্যাটা বাড়ছে। তোমরা জানো ডেমোগ্রাফি পাল্টাচ্ছে এবং দীর্ঘ কয়েক দশক ধরে দার্জিলিংকে কেন্দ্র করে গোর্খাল্যান্ডের দাবিটাও আমাদের কাছে নতুন নয়। এবার প্রশ্নটা হচ্ছে, নেপাল দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতের সাথে সংযুক্ত এই ছোট্ট ভূখণ্ডে কেন হঠাৎ করে জেন জি যুব সম্প্রদায়, 21% যুবক যে দেশের, ভারত ইয়াংল্যান্ড, ভারত একটা প্রচুর যুব সম্প্রদায় আছে। নেক্সট টু নেক্সট ভারতের প্রতিবেশী এই ছোট্ট দেশটিরও প্রচুর ইয়াং, তারা কেন জেগে উঠলো? কেন ইউথ এগেনস্ট করাপশন, আরবান সোশ্যাল মিডিয়া এই ধরনের কিছু গ্রুপ তৈরি করে তারা হঠাৎ করে হ্যামলিনের কোন বাঁশির ডাকে তারা একত্রিত হয়ে এই মুহূর্তে যে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী, চায়নাপন্থী প্রধানমন্ত্রী, চীনপন্থী প্রধানমন্ত্রী, চীন প্রভাবিত প্রধানমন্ত্রী, যারা পদে পদে ভারতের সাথে একটার পর একটা ক্ষমতায় বসে ঝগড়া করেছে এবং অনৈতিক ঝগড়া। কখনো উত্তরাখণ্ডের কালাপানির লিপু লেককে নিয়ে, কখনো একাধিক ইস্যুতে। এইবার ভারতের প্রচুর ভূখণ্ড ওরা দাবি করে যাচ্ছে টাইম টু টাইম এই ওলি সরকার। আমি সেই অ্যাসপেক্টের থেকে একটু সরে গিয়ে বলছি যে হঠাৎ করে এই গণমুভমেন্টটা কেন ছাত্রদের, তার দুটো পার্সপেক্টিভ বুঝতে হবে। একটা, এই নবপ্রজন্মের ছেলেমেয়েরা এই মিছিলে ডাক দিচ্ছেন শাট ডাউন করাপশন, নট সোশ্যাল মিডিয়া। 26টি সোশ্যাল মিডিয়া ব্যান্ড হয়েছে। উল্লেখযোগ্য এখানে সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়াকে সব কন্ট্রোল করা আমেরিকার কিছু সোশ্যাল মিডিয়া এবং চায়নার টিকটক এরা কিন্তু এই ব্যান্ডের আওতায় নেই। কিছু কিছু মিডিয়া ব্যান্ড হয়েছে। তো যে দীর্ঘ 3 থেকে 4 দশক নেপালে রাজতন্ত্রের ছত্রছায়ায় হিন্দু রাষ্ট্র, একটা হিমালয়ের কোলে শান্তিপ্রিয় রাষ্ট্রের মর্যাদা আসীন হয়েছিল, সেই রাষ্ট্রে 4 দশক ধরে চলল একটা অস্থিরতা। কি
রাজতন্ত্র হাটাও, গণতন্ত্র ফিরল। এই গণতন্ত্র ফেরার পরে প্রথম ধাপে মাল্টিপার্টি ডেমোক্রেসি ফেল করলো, তারপরে আসলো চীনপন্থী মাওয়িস্ট প্রচন্ডের নেতৃত্বে একটি রেড কার্পেট, চীনের রেড কার্পেট। এবং এই রেড কার্পেট আসার পরে নেপালের মানুষ তার আগে ভেবেছিল রাজতন্ত্রই তাদের সমস্ত দুঃখ দুর্দশার কারণ। তা হিন্দু রাষ্ট্রের থেকে তারা যখন ডেমোক্রেসির মাধ্যমে মাওয়িস্টদের হাত ধরলো এবং 2015-তে সার্বিকভাবে সেকুলার একটা স্টেটের আত্মমর্যাদায় ফিরল, এই এন্টার প্রক্রিয়াটার অ্যানালাইসিসটা তোমাকে আগে টেবিলে আনতে হবে। দেখো, এই প্রক্রিয়াতে সবচাইতে বড় ফেইল্ড গুলো করেছিল তৎকালীন সরকার। কারণ এই পুরো পরিবর্তনটা আমরা যে সারফেসে দেখেছিলাম, সেই পরিবর্তনটা কিন্তু কোনোটাই রাজতন্ত্র পতন করিয়ে হিন্দু রাষ্ট্র থেকে সেকুলার হয়ে মানুষের দুঃখ দুর্দশার নির্বাপনের জন্য হয়নি, বরং এগুলো ছিল এক্সটার্নাল নো স্টেট প্লেয়ার, অর্থাৎ ডিপ স্টেটের কারসাজি। তুমি খেয়াল করে দেখো যে যে তৎকালীন মানে এই যে এইটা অস্থিরতাগুলো চলছে 4 দশক ধরে আপ টু 2008 রাজতন্ত্র পতনের আগ অবধি, এই সময় খ্রিশ্চানিটি, আমেরিকা, চায়না অ্যান্ড ইসলামিজম পাকিস্তানের নেতৃত্বে মাথাচাড়া দিতে লাগলো। ইভেন তোমাকে আমি ওদের একটা সেন্সাস দেখাচ্ছি, যে সেন্সাসটা হচ্ছে নেপালে 2023 সালে বিবিসির রিপোর্ট বলছে 68% খ্রিশ্চান কমিউনিটি বেড়েছে। 68%, নট এ ম্যাটার অফ জোক। যেটা 2011-তে ছিল অনলি 3.7 লাখ খ্রিশ্চান। আর 2001-এ অর্থাৎ 1 দশক আগে, মানে 10 বছর আগে, নেপালে খ্রিশ্চান সংখ্যা ছিল মাত্র 1 লাখ। অর্থাৎ বাড়ছে কিভাবে দেখো, 10 বছরে 3.5 গুণ। তারপরে বাড়লো 67% জনসংখ্যার। এই যে খ্রিশ্চান মিশনারিজ গুলো বাড়ছে, এটা কিন্তু এই অস্থিরতাকে তৈরি করে দিয়ে ঢুকতে পারছে, না হলে ঢুকতে পারতো না। অর্থাৎ তুমি হিন্দু রাষ্ট্র, এটার থেকে সরে যেতে হবে তোমাকে, হিন্দুত্বকে নষ্ট করে দেওয়া এবং হিন্দুত্বকে বাঁচানোর জন্য যে অন্যতম কারিগর রাজতন্ত্র, তাকে ফেলে দাও। এবার এটা ছিল কনস্পিরেসির পার্ট, অর্থাৎ মানুষের কিন্তু জীবন জীবিকার যে মূল জায়গাটা, মানুষ যেটা ভেবেছিল এগুলো আমাদের সমস্যার সমাধান হবে, সেটা কিন্তু হয়নি। ফলে এই যে গ্রস 21% ইউথ যারা সোশ্যাল মিডিয়া দিয়ে কিছুটা হলেও নিজেদের জীবন জীবিকাটা করতে পারছিল, এমনকি এই চীনপন্থী সরকার, রেড কার্পেটের সরকার, তারা তাদের যে ব্যাপক স্বজন পোষণ নীতি, দুর্নীতির সামান্য প্রতিবাদটা যে প্ল্যাটফর্মে তারা করতে পারছিল, সেটাকে সন্তর্পণে এরা বন্ধ করলো। এবং ঘটনাচক্রে নোট স্টেট প্লেয়ার আমেরিকা এবং চীনের সোশ্যাল নেটওয়ার্কগুলো কিন্তু বন্ধ হলো না। ঠিক আছে, এই জায়গাটাই কিন্তু মানুষের পাঠ। এবার এটা গেল সামনের সারি, এবার ভেতরের অঙ্কটা কি? স্যার, এই যে আন্দোলনে যেখানে একেবারে দেখতে পাচ্ছি যে মারা গেল, প্রায় 21 থেকে 22 জন মারা গেছে, বা যেভাবে বিক্ষোভ হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনি? না, আমি একদম স্পেসিফিক বলছি। তাহলে বিক্ষোভটা হচ্ছে, বিক্ষোভটা সংগঠিত হলো, এর ভেতরের একটা ইনার ফেস আছে আন্দোলনটার। ভেতরের ইনার স্পিরিটটা হচ্ছে হিন্দু রাষ্ট্রের পুনরুদ্ধার এবং রাজতন্ত্রকে ফিরিয়ে আনার একটা মানুষের আবেগ। এবং এটাকে দমানোর জন্য শাসক ওখানকার কতটা অতি সক্রিয় দেখো, যে অতি সক্রিয়তা চীনের এই মুহূর্তে নেপালের যারা শাসনে বসে আছে, ইভেন তারা এখন তো নেই, পালিয়ে গেছে, তাদের ক্ষমতায় তারা এইভাবে গুলি চালিয়ে 21 জন তরতাজা যুবককে মারতে পারে না। এই যে ইয়াং ইউথরা নেমেছে, তাদের ঠেকাতে রাষ্ট্রের এত মরিয়া চেষ্টার পিছনেই কারণ ছিল চীনের প্রত্যক্ষ এবং পরোক্ষ ষড়যন্ত্র। আর ছিল আজকের এই নেপালের এই যে আজকে অস্থিরতা, যেটার সাথে ভারতের লাইফলাইন যুক্ত, অর্থাৎ ভারত সংযুক্ত হয়ে গেল। সেটার জন্য সবচাইতে বড় যদি কারো দায়ী হয়ে থাকে, এত কিছুর পরেও আজকে চীন ওখানে কেন, কমিউনিস্ট চীন, রেড কার্পেট চীন কেন সর্বে সর্বা নেপালে? আমরা তো বারবার বলছি, উগ্র ক্ষত্রিয় পরশুরামের শৈব ধর্মের বিশ্বাসী নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু স্বাধীন রাষ্ট্র, তাদের মধ্যে হঠাৎ করে খ্রিশ্চানিটির প্রভাব, চীনের প্রভাব বাড়লো কেন? এর পিছনে একটু পিছনের দিকে ইতিহাসটা ঘাটলে দেখবে এর জন্য দায়ী ভারতের তৎকালীন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। দায়ী প্রথম প্রধানমন্ত্রী আমাদের জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু। কি করলেন তিনি? ভারত যখন রিকনস্ট্রাক্ট হচ্ছে, এশিয়ার
নবসূর্যোদয়, চীন তখন স্বাধীন হয়নি, ভারত ডেমোক্রেসি এসছে 1950, আম্বেদকরের নেতৃত্বে একটা পৃথিবীর সর্বোচ্চ সংবিধান গঠিত হলো, তৈরি হলো। নেপাল কিং ত্রিভুবন রিকোয়েস্ট করলেন 1950-এ ভারতকে যে আপনারা হিন্দু রাষ্ট্র নেপালকে ভারতে ইনক্লুড করুন। ঠিক যেমনভাবে তিব্বতটা অস্তিত্বের সংকটে ভুগছিল, তিব্বতের ব্যাপারেও ভারতের তৎকালীন কংগ্রেসি সরকার কোনো রকম নেয়নি, জরাগ্রস্ত পররাষ্ট্র নীতি তিব্বতকে আজকে চীনের গ্রাসে নিয়েছে, নেপালকে গ্রাসে ঢুকতে সাহায্য করেছে এই কংগ্রেসি তৎকালীন নেহরু সরকার। সেকেন্ড তারপরেও নেপাল ভারতেরই একটা অলিখিত অঙ্গরাজ্য হিসাবে ভারতের উপরেই দায়িত্ব নিয়ে বসতেছিলেন। সেকেন্ড কাজটা করলেন 1988-তে তৎকালীন 80-র দশকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সস্ত্রী 88-তে তিনি গেলেন নেপাল ভ্রমণে। যেতেই পারেন, তার একটা অঙ্গরাজ্য পাশেই একটা প্রদেশ। এবং আমি তোমাকে কোট করছি যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতের গোয়েন্দা সংস্থার তৎকালীন বিশেষ পরিচালক অমরভূষণ তার বই ইনসাইট নেপালে লিখছেন, রাজীব গান্ধীর নির্দেশে তারা রাজতন্ত্রের বিরুদ্ধে বিরোধীদের এবং মাওয়িস্টদের, চীনপন্থী মাওয়িস্টদের উস্কাতে লাগলো। ভারত কি ইন্টারেস্ট ছিল ভারতের? দেখো, ভারতের মানে জরাগ্রস্ত পররাষ্ট্রনীতি সেই সময় এটা দায়ী কেন না, তখন রাজীব গান্ধী 88-তে স্ত্রীকে নিয়ে গেলেন, স্ত্রীকে নিয়ে পশুপতি মন্দিরে পরিদর্শন করে পুজো দেবেন। সেই সময় প্রধান পুরোহিত সোনিয়া গান্ধী যেহেতু হিন্দু নন, তাকে মন্দিরে প্রবেশ করতে দেবেন না বলে কাঠমান্ডুর পশুপতি নাথ মন্দিরের পুরোহিত বললেন ওনাকে দেওয়া যাবে না, হিন্দু ধর্মে বিশ্বাস, আমাদের তো পুরীতেও অনেককে ঢুকতে দেওয়া হয় না। এবার সোনিয়া গান্ধীর প্রবেশের নিষেধাজ্ঞায় হঠাৎ করে রাজীব গান্ধী অ্যাক্টিভ হয়ে রাজা মহেন্দ্র সাহায্য চাইলেন, কিন্তু মহেন্দ্র বললেন আমি ধর্মীয় ব্যাপারে রাগ গলাবো না, আমি রাজা, পাবলিক পালসটা বুঝতে হবে। দ্বিতীয়, মহেন্দ্রের স্ত্রী ঐশ্বর্য, রানী ঐশ্বর্য নাকি এই খ্রিস্টান সোনিয়া গান্ধীকে প্রবেশের ক্ষেত্রে বাধা দিয়েছিলেন। এটা তো তার ব্যক্তিগত, রাজীব গান্ধী ব্যক্তিগত ইস্যুটাকে রাজনৈতিক ইস্যু করে নিয়ে কনস্পিরেসি শুরু করলেন এবং এত বড় মাপের অর্থ এবং বিভিন্ন ধরনের কূটনৈতিক সহযোগিতা চীনপন্থী মাওয়িস্টদের করতে লাগলেন ভারতের রাজীব গান্ধীর নেতৃত্বে তৎকালীন রয়ের অমরভূষণ লিখে গেছেন, আমি পড়ে শোনালাম যে 1990-তে রাজা স্যারেন্ডার করলো এবং সেই মানে এমন একটা অবস্থা আপনি শুনুন যে ভারতের, আমি কিন্তু এই বইটা একদম তুলে নিয়ে বলছি যে কি কাণ্ডটা সেই সময় করেছিল, যে সেই সময় কিন্তু রাজতন্ত্রের পতনের আগে মানে নেপালে কিন্তু সাংঘাতিক একটা ভূমিকম্প হয়ে গেছে। সেই ভূমিকম্পে নেপাল তছনছ, নেপাল খেতে পারছে না, 7 রিক্টার স্কেলে সেখানে ভূমিকম্প হয়েছে। তার মধ্যে একটা সাংঘাতিক পরিস্থিতি হলো, ভারতে সোনিয়া গান্ধীকে যখন এই ধরনের ঢুকতে দেওয়া হলো না, রাজীব গান্ধী 1989 সালে নেপালে নিষেধাজ্ঞা জারি করলো সামগ্রিকভাবে, নেপালের বর্ডার দিয়ে 21টা রুটের মধ্যে 19টা বন্ধ করে দিলেন। শুধু তাই নয়, চালানি, ভোজ্য, খাওয়া দাওয়া, সমস্ত বাণিজ্য, এমন একটা অবস্থা। তার কিছুদিন আগে 7 রিক্টার স্কেলে নেপালে ভূমিকম্প হয়েছে, মানুষ খেতে পারছে না, অর্থের অভাব। 1 বছরে অবরোধ করেছিল রাজীব গান্ধী। কতটা রাজনৈতিক অদূরদর্শিতা দেশের প্রধানমন্ত্রী কংগ্রেসি সরকারের, যে নেপাল কিন্তু আস্তে আস্তে ঝুঁকতে লাগলো চীনের দিকে। অর্থাৎ চীন পাকিস্তান, চীনপন্থী পাকিস্তানপন্থী আমেরিকার খ্রিশ্চানিটি সেখানে হিন্দুত্বের বিরুদ্ধে কনস্পিরেসি করে গড়ে তুললো একটা বড় আম্পায়ার, যেটার পরিণতি 2008-এ সেখানে হিন্দুত্ব এবং তাকে আশ্রয় করে থাকা, তাকে প্রশ্রয়, তাকে বাঁচিয়ে রাখা রাজতন্ত্রের পতন হলো। অর্থাৎ আজকে নেপালে ভারত বিরোধী এই যে বড় একটা প্রাতিষ্ঠানিক জায়গা তৈরি হয়েছে, খ্রিশ্চানিটির ডিপ স্টেট প্লেয়ার, এমনকি কাঠমান্ডুকে আশ্রয় করে আইএসআই এর ভয়ানক চক্র, যেটা নর্থ ইস্ট দিয়ে ঢুকে 7 সিস্টার দিয়ে, চিকেন নেক দিয়ে ভারতকে ক্ষত করার জন্য অধুনা সংযুক্ত হয়েছে জামাতপন্থী বাংলাদেশও এর সাথে হাত মিলিয়েছে। এই পাটটাই কিন্তু ভারত দুর্বল হতে লাগলো, অর্থাৎ মাটি খোয়াতে লাগলো
প্রথমে মাটি খোয়ালো দাদুর অর্ধদৃষ্টিতার জন্য, পরে হলো নাতির চরম ব্যক্তিগত কনস্পিরেসির শিকার হলো ওখানকার হিন্দুত্ব, ওখানকার রাজতন্ত্র, ওখানে ভারত প্রীতির আবর্তটা। আজকে নেপালের মধ্যে এই প্রেক্ষাপটটা তো ভারত তৈরি করে দিয়েছে একটা সময়। ফলে যাই হোক না কেন, যেমনই হোক না কেন, এই মুহূর্তে কিন্তু একটা সাংঘাতিক ট্রেন্ড। আমি আবারও বলছি, এই ট্রেন্ডে কিন্তু ভারতকে অ্যাক্টিভ হতে হবে, যেহেতু ভারতের সীমাটা সবচাইতে বড় পার্ট। ফলে নতুন করে যদি আবার কোনো একটা দেশের ক্রিয়নক পুতুল ওই ভ্যাকেন্সিটা দখল করে, ভারতের ক্ষেত্রে স্বাস্থ্যকর হবে না। কারণ এখন কিন্তু বাংলাদেশেও প্রচন্ড পরিমাণে ভারত বিদ্বেষী একটা চলছে, মুসলিম প্যান ইসলামিজম চলছে। ফলে এই মুহূর্তে আমাদের সময় হচ্ছে আমাদের ভুল পররাষ্ট্রনীতি নেপাল নিয়ে তাকে পুনরুদ্ধার করে সেখানে ভারত প্রীতির জায়গা তৈরি করা। স্যার আমরা দেখেছি যে এরা যে কমিউনিস্টরা, তারা আমরা দেখেছি প্যালেস্তাইনের জন্য তারা রাস্তায় নামতে, বা অপারেশন সিঁদুর নিয়েও তারা রাস্তায় নেমেছিল, বা বাংলাদেশ ইস্যুতেও তারা রাস্তায় নেমেছে, কিন্তু এই নেপালের ইস্যুতে তাদের তো আমরা রাস্তায় নামতে দেখছি না। দেখবে কেন? শোনো, তাদের কাছে নিকটবর্তী ঢাকায় হিন্দু নিধন, ঢাকাটা অনেক দূরে, মাত্র 200 কিলোমিটার 300 কিলোমিটার দূরে ঢাকাও তাদের 300 আলোকবর্ষ দূরে মনে হয়। তাই ঢাকায় হিন্দু নিধন হলে নেপালে হিন্দু রাজতন্ত্রের পতন করে যে কমিউনিস্ট প্রচন্ডর নেতৃত্বে মাওয়িস্টদের করেছিল 2006-এ, মনমোহন সিং সরকারের পরামর্শ মেনে, নির্দেশ মেনে সিপিআইএম নেতা সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরি গোপনে প্রচন্ডর সাথে দেখা করেছিল। আমার তথ্য নয়, দেখুন মিলিয়ে। এরা ওখানে মানুষকে যে বিশ্বাসের জায়গাটার প্রতিশ্রুতি দিয়েছিল সেটাই সার্বিক ব্যর্থ। এরা বলেছিল হিন্দু রাজতন্ত্রকে সরাও, হিন্দু রাষ্ট্রকে হাটাও, আমাদের দেশের মতন ওখানেও একটা তথাকথিত সেকুলারিজম আনো, ঠিক আছে, ওখানে খ্রিস্টানিটি ইসলামিজমকে প্রশ্রয় দাও, ওখানে ভারত বিদ্বেষী বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিকে প্রশ্রয় দাও, তাহলে তোমাদের দেশে উন্নতি হবে, আমরা ফান্ড দেব। কিন্তু দেখা গেল ওই মডেলটা অচিরে মুখ থুবড়ে পড়েছে। আজকে এখানে সিপিএম প্যালেস্টাইনে হামলা হলে কলকাতার রাজপথে ঘুরে বেড়ায়, মস্কোতে বৃষ্টি হলে কলকাতার রাজপথে কমরেডরা রোদ্রের মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে বৃষ্টি হচ্ছে বলে। সেই কমরেডরা নেপালে এত বড় ঘটনা, আজকে 21টা তরতাজা যুবককে মেরে ফেলা হলো, একটা প্রতিবাদ দেখেছো? ওদের গণশক্তিটা আমার ব্যাগেই আছে, গণশক্তিটা তোমাকে দেখাতে পারি। কোন পেজে দেখো কি লেখা আছে। নেপালে বিক্ষোভ ঘিরে নৈরাজ্য, গুলিতে নিহত 19, সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা ঘিরে খণ্ডযুদ্ধ। প্রশ্নটা হচ্ছে আসল কারণটা কমরেডরা দেখাচ্ছেন না কেন? এটা কি আসল কারণ? শুধু সোশ্যাল মিডিয়া নয়, ইউথ বলছে ডোন্ট স্টপ সোশ্যাল মিডিয়া, অনলি স্টপ করাপশন। তোমাদের নেতৃত্ব সরকার আজকে 3 দশকে ওখানে ভেতরটাকে দুর্নীতি স্বজন পোষণে আখড়া করে দিয়েছে। লেখো, ক্ষমতা থাকলে লেখো, গাজা নিয়ে কত গাজাখুরি গল্প করছো। কলকাতায় প্যালেস্টাইনের পতাকায় 6 লাখ করে দেয় এই কমরেডরা। আজকে কেন মুখে কুলুপ? এই প্রশ্নটা তো থাকবে। আমি আশ্চর্য হই না, কারণ সিলেক্টেড প্রতিবাদটাই সিপিএম এর মতন এই রাজ্যের দেশের বামফ্রন্টের মতন বামপন্থীদের একটা ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা, তার বাইরে এরা ভাবতে পারে না। তাই নিজেদের স্বার্থেই এই ধরনের অপপ্রচার ওরা এই ধরনের ওদের মুখপাত্রে করবে। আমি তোমার চ্যানেলে বলবো বলে আমি এই পেপারটা নিয়ে এসেছি, দেখো কি লেখা আছে। কারণটা কিন্তু ওখানকার মানুষের যে প্রলোভন, জুজু, লালিপপ দিয়ে রেড কার্পেট, চীনের নেতৃত্বে ওখানে একটা সরকার প্রথমে সরাসরি চলছিল প্রচণ্ডকে দিয়ে, তারপরে তাদের মুখ হিসেবে কেপি শর্মা ওলিকে বসিয়ে দিয়ে চালাচ্ছিল। তাদের সার্বিক ব্যর্থতা ফুটে উঠেছে 3 দশকে। তাই ওখানকার মানুষ রুখে দাঁড়িয়েছে। আমার আবারও ভয়, এই ব্যর্থতার সরকারের যে পতন, তাতে যে ভ্যাকেন্সি রয়েছে নেক্সট টু হোয়াট, সেখানকার চালিকা শক্তি কারা হবে? ভারতকে চুপচাপ বসে থাকলে হবে না। ভারতকে ঐতিহাসিক যে ভুল কংগ্রেস করে গেছে নেপাল নিয়ে বা তিব্বত নিয়ে, ভারতকে তার সমাধান করতে হবে, দ্রুত করতে হবে। ত্রিপুরা
এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।